তাহলে আওয়ার ক্যাজুরিনা ট্রি তরু দত্তের লেখা এই কবিতার প্রথম অংশে আমরা যেটা পড়লাম, প্রথম অংশে আমরা কী কী পড়েছি? যে প্রথম অংশে আমরা গাছটার বর্ণনা পড়েছি, যেখানে লতা গাছ বিরাট দীর্ঘদেহী দৈত্যাকার ক্যাজুরিনা ট্রির গলায় ঝুলে আছে পাইথনের মতো। কবি বলছেন যে অন্য গাছ হলে মারা যেত, কিন্তু এই গাছটি সেটাকে স্কার্পের মতো করে পড়ে আছে। আর আমরা কি দেখতে পেয়েছি গাছটার সম্পর্কে? আর কি জানতে পেরেছি? যে এই গাছটা একেবারে আকাশটাকে ভেদ করে যেন তারাদের কাছে পৌঁছতে চায়, মানে দীর্ঘদেহী। তারপর আমরা পড়েছি তার সেকেন্ড স্ট্যান্জা যেটা আছে সেটা কবির একদিনের মানে শীতকালের একটা ঘটনার কথা পড়েছি, যেখানে আমরা দেখেছি যে শীতকালে সকালবেলা ভোরবেলা তিনি যখন প্রথম জানলাটা খোলেন তার চোখ চলে যায় সেই ক্যাজুরিনা ট্রির দিকে। আর ক্যাজুরিনা ট্রির দিকে যখন চোখটা চলে যায় তখন তিনি কি দেখতে পান? তিনি দেখতে পান যে সেই গাছটাতে একটা ধূসর রঙের বেবুন মা বেবুন বসে থাকে, আর সে সূর্যের দিকে তাকিয়ে বসে থাকে, সূর্য ওঠার দিকে তাকিয়ে, আর তার ছোট্ট বাচ্চাগুলো খেলতে থাকে। আর কি দেখেছেন? আর সেখানে হচ্ছে ওই যে তিনি আর কি বলছেন যে গাছটা রয়েছে পুকুরের পাশে, একটা বিরাট বড় জলাশয়ের পাশে, তার ছায়া গিয়ে পড়ে জলের উপরে, আর তার নিচে সাদা বরফের মতো কি শাপলা ফুল বা লিলি ফুল, ওয়াটার লিলি ফুটে থাকে। তিনি আর কি দেখতে পান? যে কোকিলেরা কাছে দূরে গান গাইছে, সকালকে আগমন জানাচ্ছে, আর গরুগুলো ঘুমে ঢুলতে তারা চারণক্ষেত্রের দিকে যাচ্ছে বা তৃণভূমির দিকে যাচ্ছে। অর্থাৎ এইটুকু আমরা প্রথম পর্বে পেয়েছি। দ্বিতীয় পর্বে তার আমরা যেটা পাবো আজকে সেটা হচ্ছে তার প্রথমে যেটা পাবো থার্ড স্ট্যান্জাতে, যে তিনি তার সেই সুবর্ণময় অতীতের কথা মনে করছেন। দেখে নাও কেমনভাবে। বিনিথ ইট উই হ্যাভ প্লেড, এই গাছটার নিচে আমরা খেলা করেছি। দ্য ইয়ার্স মে রোল, অনেক বছর চলে গেছে। ও সুইট কম্পেনিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স, হে আমার প্রিয় সঙ্গীরা, তোমাদের যাদেরকে আমি ভীষণ ভালোবেসেছিলাম, তোমাদের যাদেরকে আমি গভীরভাবে ভালোবেসেছিলাম, ফর ইয়োর শেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, আর তোমাদের জন্যই এই গাছটি চিরকাল আমার কাছে প্রিয় হয়ে থাকবে। তাহলে এই যে ক্যাজুরিনা ট্রি, এটা কবির কাছে, তরু দত্তের কাছে প্রিয় হয়ে থাকার কারণ হচ্ছে তার সঙ্গীরা এবং তিনি তারা একসঙ্গে সেই গাছের নিচে খেলা করতেন, এবং তিনি এখন তার সেই সুবর্ণময় অতীতের কথা মনে করছেন। তাই তিনি বলছেন যে তোমাদের জন্য এই গাছটা চিরকাল আমার কাছে প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, এই গাছটার সঙ্গে মিশে আছে তোমাদের স্মৃতি। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, আর এটা মাথা তুলে দাঁড়াবে, জেগে থাকবে আমার স্মৃতিতে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইস, আর যতক্ষণ না পর্যন্ত উষ্ণ অশ্রুধারা আমার দৃষ্টিকে ঝাপসা করে দিচ্ছে। অর্থাৎ যতদিন না পর্যন্ত আমার মৃত্যু হচ্ছে, মৃত্যু আমাকে গ্রাস করছে, ততদিন পর্যন্ত এই গাছের সঙ্গে মিশে থাকা তোমাদের যে স্মৃতি, সেটা আমার কাছে অমলিন হয়ে থাকবে, অমর হয়ে থাকবে। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার, আমি শুনতে পাই সেই সুকার্ত গুঞ্জন। লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, যেখানে সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে সেই কাঁকর বিছানো সমুদ্রের তীরে। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা ওই গাছটার বিলাপ। অ্যান্ড আয়ারি স্পিচ, একটা রহস্যময় ভাষা। দ্যাট হ্যাপিলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, যা হয়তো পৌঁছে যাবে ওই অজানা কোনো দেশে। আননোন, অপরিচিত, ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, তবু বিশ্বাসের চোখে অতি পরিচিত। আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে, আর আমি সেই বিলাপ শুনেছি বহুবার, বহু দূর থেকে। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, ওই সুদূর দেশ থেকে। বাই মেনি এ শেল্টার্ড বে, কোনো শান্ত উপসাগরের তীর থেকে। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ, আর যখন জলদৈত্যরা তার গুহায় থাকে নিদ্রায় মগ্ন। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর,
আর ঢেউগুলো যখন আলতো করে চুম্বন করে যায় তার তীরটাকে। অফ ফ্রান্স অর ইটালি বিনিথ দ্য মুন, ওই ফ্রান্সে বা ইটালিতে তার সেই তটরেখায় বসে চাঁদের নরম আলোয়। হোয়েন আর্থ লে ট্রান্সেন্ড ইন এ ড্রিম ব্লিস সুন, যখন সমগ্র পৃথিবী ডুবে যায় এক স্বপ্নহীন মহাচ্ছন্নতায়। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ বিফোর, আর প্রতিবার সেই সুর ওঠে ভেসে। মাইন ইনার ভিজন রোজ এ ফ্রম সাবলাইম, আমার অন্তর্দৃষ্টিতে ভেসে উঠেছে এক মহান রূপ। দাই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, হে গাছ তোমার রূপ যেন আমি দেখেছিলাম। এখন এখানে আমরা কি দেখছি? আই শ দি ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম, আমি দেখেছিলাম আমার সেই প্রিয় মাতৃভূমির আনন্দময় শৈশব। এখানে কবি তরু দত্ত যখন বিদেশে আছেন, সেটা ফ্রান্স হতে পারে বা ইটালির কোনো সমুদ্রের তীরে তিনিই বসে আছেন। চাঁদের নরম আলোয় তিনি কি দেখছেন? যে সমুদ্রের ঢেউ সেই কাকর বিছানো সমুদ্রের তীরের উপরে আছড়ে পড়ছে। আর সেই সমুদ্রের ঢেউয়ের যে আওয়াজ, সেই যে আকুতি, তার যে গুঞ্জন, সেই গুঞ্জনটাকে তিনি বলছেন যেন একটা রহস্যময় ভাষা, যে রহস্যময় ভাষা পৌঁছে যাচ্ছে দূরে কোনো অপরিচিত জায়গাতে। তিনি এই গুঞ্জনকে তুলনা করছেন কিসের সঙ্গে? তিনি তুলনা করছেন যেন তার এই ভাষা, তার এই কথা, তার এই আকুতি, তার সব কিছুই যেন পৌঁছে যাচ্ছে সেই দূরের নেটিভ ল্যান্ডের, তার সেই একাকী থাকা সেই ক্যাজুরিনা ট্রির কাছে। তিনি বলছেন যে এই যে রাত্রিকালীন যে দৃশ্য তিনি দেখছেন, যেখানে সমুদ্র গুহার মধ্যে ঢেউগুলো এসে আছড়ে পড়ছে, তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমার মনে পড়ছে আমার সেই শৈশবের কথা, আমার সেই ছোটোবেলাকার কথা, যখন আমি ক্যাজুরিনা ট্রির নিচে খেলা করতাম, আমার সেই আনন্দময় শৈশবের কথা। অর্থাৎ তিনি আছেন বিদেশে, কিন্তু বিদেশে থাকার সময়েও সেখানকার পরিবেশ তাকে মনে করিয়ে দিচ্ছে তার ছোটোবেলাকার সুবর্ণময় অতীতে সেই ক্যাজুরিনা ট্রির নিচে বড় হওয়া সময়কে, বয়ে যাওয়া সময়কে। তো তিনি এসবের পর তিনি কি মনস্থির করছেন? ফোর্থ স্ট্যান্ডাতে আমরা সেইটা পড়ব। দেয়ারফোর আই ফেইন উড কনসিক্রেট এলে, তাই আমি তোমাকে উৎসর্গ করতে চাই এক গীতি কবিতা। আনটু দাই অনার, তোমার সম্মানে। ট্রি, হে গাছ, বিলাভেড অফ দোজ, আর তাদের জন্য যারা আমার কাছে চিরকাল চিরপ্রিয়। হু নাও ইন ব্লেসড স্লিপ, যারা এখন চিরকালীন শান্তিতে বিশ্রাম নিচ্ছে, ঘুমোচ্ছে। ফর এ রিপোজ, একেবারে বিশ্রাম নিচ্ছে। ডিয়ারার দ্যান লাইফ টু মি, যারা আমার জীবনের থেকে প্রিয় ছিল। অ্যালাস ওয়ার দে, হায় এখন তার আর নেই। মানে তিনি কি করছেন? তিনি বলছেন যে তাহলে আমি কি করতে পারি? এই গাছটাকে যদি অমর করে রাখতে চাই, আমার সঙ্গীদের তাদের যে স্মৃতিকে অমর করে রাখতে চাই, তাহলে আমাকে একটা কবিতা লিখতে হবে। তো তিনি এই গাছটাকে উৎসর্গ করে একটা কবিতা লিখছেন। তার মাধ্যমে তিনি গাছটাকে যেমন অমর করে রাখতে পারবেন, তেমনি তার গাছের ছায়ায় খেলা তার সঙ্গীদেরকেও তিনি অমর করে রাখতে পারবেন। তো সেই কথাই তিনি বলছেন। আর তিনি কি বলছেন? এবং তার সেই সঙ্গীরা কিন্তু মারা গেছে, এটা তিনি বলছেন, এবং তারা তার কাছে জীবনের থেকেও প্রিয় ছিল। তিনি বলছেন, mayest thou be numbered when my days are done, যখন আমার দিন শেষ হবে তখন তুমি যেন গণ্য হও, মানে তোমাকেও যেন মানা হয়। উইথ ডেথলেস ট্রিজ, ওই মৃত্যুহীন গাছেদের মধ্যে, অমর গাছেদের মধ্যে। লাইক দোজ ইন বড়োডেল, সেই বড়োডেলের গাছেদের মধ্যে। ইংল্যান্ডের বড়োডেল উপত্যকাতে এই ধরনের গাছ দেখতে পাওয়া যায়। সেখানে আমি এর আগেও বলেছি, সেই আমাদের যেমন হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনের যে ব্যানিয়ান ট্রি রয়েছে, শতাধিক বছরের প্রাচীন, যার মূল উৎস তুমি কোথাও খুঁজে পাবে না, কিন্তু গাছটা বেঁচে আছে। তো বড়োডেল গাছ হচ্ছে যার মূল উৎস খুঁজে পাবে না, কিন্তু গাছটা বেঁচে আছে এবং দীর্ঘ বছর বেঁচে আছে। এদেরকে আমরা অমর গাছেদের সঙ্গে তুলনা করি। তাই তিনি বলছেন যে তোমাকে আমি কবিতার মধ্যে দিয়ে রেখে যাব, আর তোমাকে আমি এই অমর গাছেদের মধ্যে স্থান করে দিয়ে যাব। আন্ডার হুজ আওফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, যাদের ভয়াল শাখার নিচে ম্লান হয়ে দানা বেঁধেছিল। ফিয়ার, ভয়, ট্রেম্বেলিং হোপ, কাঁপতে থাকা আশা, অ্যান্ড ডেথ, আর মৃত্যু, দ্য স্কেলিটন, আর সেই কঙ্কালের ছায়া। অ্যান্ড টাইম দ্য শ্যাডো,
আর সময়ের অন্ধকারের সেই প্রতিফলন, অ্যান্ড দ্য উইক দ্য ভার্স, যদিও আমার যে কবিতা সেটা ছিল বেশ দুর্বল, দ্যাট দাও উড দাই বিউটি ফেইন অর ফেইন রিহার্স, আর তাই তোমার সৌন্দর্যকে সে যথাযথভাবে তুলে ধরতে সক্ষম নয়। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান কার্ডস, তবুও ভালোবাসা যেন তোমাকে রক্ষা করে বিস্মৃতি এই অভিশাপ থেকে। তিনি বলছেন যে এই যে কবিতা, এই কবিতার মধ্যে দিয়ে আমি হয়তো তোমার সকল সৌন্দর্যকে সেইভাবে বর্ণনা করতে পারবো না, কিন্তু এই কবিতা মধ্যে দিয়ে আমি যে তোমার প্রতি যে ভালোবাসা আমি রেখে যাচ্ছি, এই ভালোবাসা তোমাকে ভুলে যাওয়ার যে অভিশাপ, বিস্মৃতির যে অভিশাপ, সেই বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া থেকে তোমাকে রক্ষা করবে, তোমাকে বাঁচিয়ে রাখবে ওই বড়ডেল গাছেদের মতো। বুঝতে পেরেছ? তাহলে এই পর্যন্ত পড়া থাকবে। এই পর্যন্ত